মিরপুরের রাসায়নিক গুদাম থেকে গার্মেন্টসে আগুন, 9 জনের মরদেহ উদ্ধার। ফোন দিছি, আমি কইছি বাবা তুমি কই আছো? বাবা আমি তো বাড়িতে আছি না, আগুন লেগে গেছে গা। কথা এতটুকুই, পরে থেকে আর কোনো যোগাযোগ নাই। তবে আমরা এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি। আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন যেন ঘুমন্ত আগ্নেয়গিরি, বলছে ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। আমরা আসলে এখানে কোনো মালিক পক্ষকেই পাইনি, কোনো ফোন অথবা কোনো ব্যক্তিকেই ফোনে পাওয়া যাচ্ছে না। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে, স্টুডেন্টের কল্যাণের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ। সংঘর্ষ বা কোনো মারামারি, কোনো ঝই ঝামেলা, এটা কখনোই চাই না। চাকসুর ভোট উৎসবকাল, নিরাপত্তায় জোর, রাতে শেষ রাকসুর প্রচার। জাবিতে শিবিরের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ, জড়িতদের চেনেন না নেতারা। এটি আসলে দুঃখজনক ব্যাপার যে তারা আসলে ছাত্র শিবিরের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। রেমিটেন্স না পেলে সরকারের টিকে থাকা কঠিন ছিল, ইতালিতে প্রবাসীদের প্রধান উপদেষ্টা ফের জানালেন ফেব্রুয়ারিতে হবে ভোট। এবারের নির্বাচনের উপর নির্ভর করছে আগামীর রাজনীতি ও অর্থনীতি, বললেন ফখরুল। 5 দাবিতে বিভাগীয় শহরে জামাত সহ 7 দলের মানববন্ধন। প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে এনসিপিকে 4 দিন সময় দিল ইসি। শাপলা ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অনড় সার্জিস। সেই নির্বাচনে অংশগ্রহণ করব। জুলাইয়ে আহতদের চিকিৎসায় বাধা দেয় ছাত্রলীগ, ট্রাইব্যুনালে সাক্ষীদের জবানবন্দি। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি। গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেয়া যাবে না। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। হতাহত আরও বাড়তে পারে বলছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানালেন, প্রথমে কেমিক্যাল কারখানায় আগুন লাগে, পরে অন্তত 15টি বিস্ফোরণে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানায়। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর আবাসিক এলাকায় অরক্ষিত কেমিক্যাল গোডাউন যেন ঘুমন্ত আগ্নেয়গিরি। বসতি পাশে রেখেই চলতে গিয়ে সামান্য অঘটনেই ঝরছে নগরবাসীর প্রাণ। মঙ্গলবার পৌনে 12টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় কসমিক ফার্মা গার্মেন্টসের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই বিকট শব্দে 10 থেকে 15টি বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে রাস্তার বিপরীত পাশের গার্মেন্টসে। উদ্ধারে এগিয়ে আসে বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয়রা। 16 মিনিট পর 5টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজে নামে ফায়ার সার্ভিস। 1টা নাগাদ যোগ দেয় আরও 4টি। যারা ভলান্টিয়ার এবং ফায়ার সার্ভিসের লোক ছিল তারা অনেকেই আহত হয়েছে। মানুষ খালি করতে থাকে, আর এর মধ্যে হচ্ছে পৌনে 12টার দিকে হচ্ছে ফায়ার সার্ভিসের 2টা গাড়ি আসে। তারপরে হচ্ছে আসতে আরো 15 মিনিট পরে হচ্ছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স আসে। হঠাৎ করে আপনার গ্যাস সিলিন্ডার হয়ে যায়, বাস্ট হয়ে তখন অপোজিট পাশে লেগে যায়, ওখান থেকে তার পাশের রুমে লেগে যায়। বেলা বাড়ার সাথে সাথে কারখানায় কাজ করা শ্রমিকদের স্বজনদের ভিড় বাড়তে থাকে আশেপাশে। আহত বেশ কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। মায়া জামাই পাইতাছি না, নাম হচ্ছে মাদিয়া সুলতানা আর জয়। আমি কইছি বাবা তুমি কই আছো? বাবা আমি তো বাড়িতে আছি না, আগুন লেগে গেছে গা। উদ্ধার তৎপরতা দেখতে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে আমাদের সরকারে, তাদের কাছে আহ্বান করব যে আপনারা এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলো নির্ধারিত কোনো জায়গায় তৈরি করে দিয়ে যে সেখানে ফ্যাক্টরি নির্মিত হবে এবং কোনো আবাসিক এলাকায় যাতে ভবিষ্যতে কোনো এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি বা অন্যান্য কোনো ফ্যাক্টরি যাতে নির্মিত না হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনসিসির চেষ্টায় 5 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে গার্মেন্টসের আগুন। বিকেল 4টায় শুধুমাত্র গার্মেন্টসে 9 জনের মৃত্যু নিশ্চিত করে ফায়ার সার্ভিস। জানায় প্রাথমিকভাবে পুড়ে যাওয়া মৃতদেহের লিঙ্গ শনাক্ত সম্ভব হয়নি। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। সার্চ করে দেখতে হবে, এখানে কোনো এরকম লাশ পড়ে থাকতেও পারে। কেমিক্যাল গোডাউনেও হতাহতের শঙ্কা রয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
এখনো আগুনের কারণ জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। মিরপুরের ঘটনা, এই বিষয়টি নিয়েই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ। আলী আহমেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে স্বাগতম। মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হলাম আমরা আজকে সবাই, নিশ্চয়ই আপনিও নজর রাখছেন পুরো বিষয়টিতে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, আজকের ঘটনা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আরেকটা খুব দুঃখজনক একটা ঘটনা। আমরা কখনো এটা আশা করি না। এর আগেও কিন্তু টঙ্গীতে একটা ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু দেখলাম কেমিক্যাল, এই একই রকম কেমিক্যালের গোডাউন ছিল এবং সেখানে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন করতে যেয়ে তারা দুর্ঘটনায় পড়তে 4 জন মারা গিয়েছে। এবং আমরা দেখলাম যে একই রকম কেমিক্যাল গুলো কিন্তু এখানে বাসাবাড়ি এলাকায় গোডাউন ছিল এবং পাশে গার্মেন্টস, এর মধ্যে কিন্তু আগুনটা বিস্ফোরণের মাধ্যমে আগুনটা বড় হয়ে গেছে এবং আগুনের বিস্ফোরণটা গার্মেন্টস ছড়িয়ে গেছে, গার্মেন্টস আগুন লেগে গেছে এবং গার্মেন্টস এর কর্মীরাও বের হতে পারে নাই। আমি দেখতে পাচ্ছি যে আসলে এই ঘটনাগুলো একটা পর একটা ঘটছে, কিন্তু আমরা কোনোভাবে কিন্তু আমাদের সচেতনতা অথবা আমাদের বলবো যে কি অ্যাকশন প্ল্যান, এগুলো কিন্তু আমরা সামাজিক ভাবেই হোক অথবা রাষ্ট্রীয় ভাবে করে নিচ্ছি। এখানে আমরা হয়তো একজনের উপর দায়ভারটা দিয়ে যাচ্ছি, এখানে এটা খুবই দুঃখজনক। তবে এই বাসাবাড়ি এলাকায় যে কেমিক্যালের দুর্ঘটনা বা কেমিক্যাল গোডাউন থাকে, এটা কিন্তু যারা বাসা ভাড়া দিচ্ছে অথবা ভাড়া দিচ্ছে যারা, তাদেরকে কিন্তু সচেতন হতে হবে। তারা কিন্তু এই কেমিক্যাল গুলো দিচ্ছে, কেমিক্যাল গুলো যে কি কি রিস্ক আছে, এগুলো যদি অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা না থাকে, এগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় সেটা যদি না জানা থাকে, এবং দেখা যাচ্ছে বাসা বাড়ি তো আমরা হয়তো কেমিক্যাল গোডাউনের পাশে আমরা এলপিজি একটা আগুনের চুলা রয়েছে আসলে, এভাবে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে অ্যাক্সিডেন্টটা, যেহেতু এখনো তদন্তধীন রয়েছে। এটা তদন্ত হলে বোঝা যাবে কি অবস্থা। বাট আমাদের কোনো সেফটির ব্যাপারে আমাদের কোনো উদাসীনতাই আরেকটা আমাদের এক্সাম্পল হলো এতগুলো লাশের জন্য আমাদের মৃত্যু হলো, এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। একাধারে যদি এখন বলবো যে এটার দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে এখন পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তামিম আহমেদের শরীফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের আমেজ। 3.5 দশকের অপেক্ষা শেষে বুধবার চাকসু নির্বাচন। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আসতে শুরু করেছে ব্যালট বাক্স। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্টুডেন্টের কল্যাণের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ। এবং সুষ্ঠু যোগ্য নেতারা যেন সিলেকশন হয় এবং শিক্ষার্থীদের দাবিগুলো যেন সবার সামনে তুলে ধরতে পারে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে প্রতিনিধি অবশ্যই চাই, কিন্তু আমরা সংঘর্ষ বা কোনো মারামারি, কোনো ঝই ঝামেলা, এটা কখনোই চাই না। চাকসু হল সংসদ নির্বাচনে মোট 13টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 907 জন প্রার্থী। এদের মধ্যে চাকসু 26টি পদে প্রার্থী 415 জন এবং বিভিন্ন হল সংসদের 14টি পদে প্রার্থী 492 জন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 27,000-এর বেশি। এর মধ্যে 16,000 ছাত্র এবং 11,000 ছাত্রী। ভোট গ্রহণ হবে ওএমআর পদ্ধতিতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমরা চাই যে আচরণ বিধি লঙ্ঘন থেকে শুরু করে যে কোনো বিষয়, কোনো কেন্দ্রে যদি কোনো ঘটনা ঘটে, তাৎক্ষণিক যেন কুইক রেসপন্স প্রার্থীরা এবং ভোটাররা পায়, এটা নিশ্চিত করা দরকার। আর 2 নম্বর বিষয় হলো যে আমরা চাই যে আমরা যেই তারিখে ভোট দিব সেই তারিখে যেন ফলাফল হয়। নির্বাচন কমিশনের তথ্য মতে 15টি হলের জন্য 5টি ভবনে থাকবে 60টি ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে গড়ে 400 থেকে 500 জন শিক্ষার্থী ভোট দেবেন। একজন ভোটারকে সর্বমোট দিতে হবে 40টি ভোট। ব্যালট পেপার সিক্রেট, এটা কালকে ছাড়া আমরা বিতরণ করব না, কিন্তু ব্যালট বক্স, তারপর যে সকল বিষয়গুলো সিক্রেসি নাই, মনে করেন আপনার কলম, তারপরে ইউটেনসিলস, তারপর জনবলের তালিকা, ভোটার তালিকা, এগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি কেন্দ্রে কেন্দ্রে, যাতে কালকে চাপ না থাকে আর কি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র্যাব, বিএনসিসি, রোভার স্কাউট ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনী দায়িত্বে থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
আমরা স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দেবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। প্রয়োজনে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে থাকে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে রেখেছি। জার্নালিস্টকে হলের স্টুডেন্ট চেনার কথা না, সো এই আইডিটা দিয়ে ঢুকে কিছু করতে পারে। তো আমি আপনাদের অনুরোধ করব সকল জার্নালিস্ট আইডিটা একদম গলায় ঝুলিয়ে ভিজিবল ভাবে রাখবেন। দীর্ঘ 35 বছর পর এই চাকসু নির্বাচন ইতিহাসের এক নতুন অধ্যায়। শিক্ষার্থীদের আশা এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চাকসু নির্বাচনের আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর ভোটার প্রার্থী তারা এই নির্বাচন নিয়ে কি বলছেন, আর নির্বাচন কমিশন কি বলছে, তাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা এখন পুরোপুরি প্রস্তুত, যে ব্যালট ছাড়া বাকি যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যদি নিরাপত্তার বিষয়টিতে আসি, আপনি প্রতিবেদনটাতেও যেমনটি দেখাচ্ছিল যে পুলিশের পাশাপাশি র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকছেন। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বহিরাগত যেন এই ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যারা সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন তাদের জন্য কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ড ভিজিবল রেখে তাদেরকে বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে হবে ভোটকালীন সময়। 9টায় ভোট শুরু হবে, ভোট গ্রহণ শেষ হবে বিকেল 4টায়। এর পরবর্তীতে ভোট গণনা এখানে একটি বিষয় আসে এবং প্রার্থীরা যেটি বলছেন যে ভোট গণনার যে বিষয়টি, এটি আমরা ডাকসু নির্বাচনে এবং একই সঙ্গে জাকসু নির্বাচনে 2 নির্বাচনে দেখেছি যে দীর্ঘ একটি সময় লেগে যায়। সেক্ষেত্রে এই চাকসু নির্বাচনে প্রার্থীরা একই সঙ্গে ভোটাররাও বলছেন যে ভোট গণনার কাজটি যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয় এবং আমাদেরকে নির্বাচন কমিশন থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এখন বলা যায় যে আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, এরপরেই কিন্তু 35 বছর পরে এই চাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হবে। তাই বলা যায় যে ক্যাম্পাসে এখন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, ক্যাম্পাসে শেষ সময় প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন, প্রার্থীরা কি বলছেন সেই তথ্যও জানতে চাই। একেবারে শেষ পর্যায়ে কিন্তু রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা আজ রাত 12টায় সেই প্রচার প্রচারণা শেষ হবে। প্রার্থীদের যেমন বরাবরের মতো আশ্বাস দেওয়া এবং প্রত্যাশা দেওয়া সেটা কিন্তু অব্যাহত আছে। তারা একেবারেই নিরলসভাবে তাদের মানে এক কথায় ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন এবং ভোটারদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু তারা শুনেছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। প্রথমেই জানতে চাই যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে আসলে আপনাকেই কেন বেছে নেবে এখনকার যারা শিক্ষার্থী আছে তারা? বেছে নেওয়ার কারণ আমি তাদের সাথে আমি আসলে নেতা হতে আসিনি, আমি এসেছি তাদের বন্ধু হতে, তাদের প্রতিনিধি হতে, তাদের কণ্ঠস্বর হতে, তাদের অসুবিধা এবং তাদের দাবিগুলো তাদের কণ্ঠস্বর হয়ে উঁচু করে ধরবো এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমি কিন্তু সেটি সমাধান করার চেষ্টা করব। আপনারা জানেন আমরা কিন্তু ইশতেহার যেগুলো দিয়েছি, আপনারা জানেন আমরা কিন্তু ইশতেহার দেওয়ার আগে আমাদের ইশতেহার বাস্তবায়ন করা শুরু করেছি। সেই 2018 সালে ক্যাম্পাসে ভর্তি হয়েছি, তখন থেকেই কিন্তু আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের আমল থেকে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলেছি। শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা শিক্ষার্থীদের অধিকার আদায় করতে
থেকে আমরা ফ্যাসিবাদের দ্বারা বারবার নির্যাতনের শিকার হয়েছি, তবু শিক্ষার্থীদের পাশ থেকে আমরা সরে যাইনি। আমরা শিক্ষার্থীদের কাছে ছিলাম, আছি, থাকবো। এই কারণেই আপনারা দেখবেন আসলে শিক্ষার্থীদের কাছে কিন্তু যে ভালোবাসা পেয়েছি, এবং আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে। তো যেমনটি শুনছিলেন যে তিনি প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা তাদের পাশে থাকবেন। তো এই ছিল রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ হাসান, তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিং। এবার অভিযোগের তীর হল জাকসু ও হল সংসদের নেতৃত্বে থাকা শিবিরের বিরুদ্ধে। শিবির বলছে বহিষ্কৃত 16 শিক্ষার্থীর কেউ তাদের দলের নন। আর এই ঘটনায় শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়েছে কয়েকটি ছাত্র সংগঠন। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্যচিত্রে রিপোর্টে বিস্তারিত থাকছে। আবারও আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ড। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের 21 নম্বর হলের 403 নম্বর কক্ষে চালানো হয় নিষিদ্ধ র্যাগিং। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 53 ব্যাচের নবীন শিক্ষার্থীদের রফিক জব্বার চত্বরে ডেকে নেওয়া হয়। পরে কক্ষে ডেকে নবীনদের শার্টের হাতা গুটিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়। বন্ধ রাখা হয় দরজা জানালাও। নিয়ম কানুন ও শৃঙ্খলা মেনে চলার বিষয়ে নানা প্রশ্নে অপদস্থ করা হয় তাদের। পরে হল সংসদের নেতা, নিরাপত্তা কর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। রুম একদম ভিতর থেকে বন্ধ করা ছিল, রুমের লাইট অফ করা ছিল এবং রুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলো মোটা কাপড় দিয়ে ঢাকা ছিল। ঘটনাটি জানতে পেরেছি এবং সাথে সাথে আমরা এখানে যাই, যাওয়ার পর 54 ব্যাচ যারা ছিল তাদেরকে আশ্বস্ত করি। তাদেরকে যেভাবে যে অবস্থায় পেয়েছি তারা দাঁড়িয়ে ছিল এবং তারা ঘামতে ছিল আর কি। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট 16 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র্যাগিংয়ের অভিযোগ স্বীকার করে তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই জুনিয়রদের ডাকেন তারা। র্যাগিংয়ের সঙ্গে জড়িত দুইজনকে ছাত্র শিবিরের কর্মী এবং সমর্থক বলে আসলে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি আসলে দুঃখজনক ব্যাপার যে তারা আসলে ছাত্র শিবিরের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। তাদেরকে শুধু নবীনবরণ দিতে পারি না, তো ওদেরকে যাতে নবীনবরণ ঠিকভাবে দিতে পারি এই জন্য সবাইকে ডাকছিলাম যারা বিভিন্ন হলে থাকে, ওদের সাথে ওই বিষয়ে কথা বলছিল। ওদের নবীনবরণ দেওয়া হবে এই জন্য ডাকা হয়েছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের 2টি কমিটি গঠন করা হয়েছে। যে ঘটনা ঘটেছে এটা আমরা কখনোই কামনা করি না বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম কাজটা হবে তদন্ত করে বের করা যে কে কোন মাত্রার অপরাধ করেছেন, সেই মাত্রা অনুযায়ী প্রত্যেকের শাস্তি নির্দিষ্ট করে সেটা সুপারিশ করবে সেই তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী 21 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংকটকালে রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতি সচল রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। রোমের মেয়রের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে মেয়র খুব ইতিবাচক কথা বলেছেন। অবৈধ অভিবাসীদের নিরুৎসাহিত করে মেয়র বিকল্প হিসেবে বৈধভাবে বাংলাদেশিদের গ্রহণের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডমন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমন মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আগামী নির্বাচনের উপরই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নভেম্বরে গণভোটের দাবি করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জামাত। পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয়তাবাদী ওলামা দলের এই প্রতিবাদ সভা। এতে ইসলামের অপব্যাখ্যা দিয়ে রাজনীতি বন্ধ করতে জামাতের প্রতি আহ্বান জানান বক্তারা। মহান আল্লাহ পাককেও যারা বিভ্রান্ত করে, এদের বিরুদ্ধে শুধু প্রতিবাদ সভার মধ্যে আমাদের কর্মসূচি সফল করলে চলবে না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন বানচালের মাস্টার প্ল্যান হিসেবে গণভোট ও পিআরের দাবিতে আন্দোলন হচ্ছে। জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের ক্ষোভের জোরে, কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র না। যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ে কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে জনগণ। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্র উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কখনো আপনাদের ছেড়ে, রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। সরকারের 5 জন উপদেষ্টা কোনো একটি দলের হয়ে কাজ করছে বলে এবার অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার দাবি, সিভিল ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করে নীল নকশার নির্বাচন করার মহাষড়যন্ত্র চলছে। অভিন্ন দাবিতে রাজধানীতে এক মানববন্ধনে ইসলামী আন্দোলনের নেতারাও অভিযোগ করেন, একটি দলকে ক্ষমতায় নেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে ঢাকা সহ সব বিভাগীয় শহরে এবার জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7 দল। গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন করে জামায়াত ইসলামী। মানববন্ধনে অংশ নেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, সরকারের উপদেষ্টারা একটি দলের হয়ে কাজ করছে, নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, যা জনগণ মেনে নিবে না। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। মানববন্ধনে জামায়াত ইসলামীর নেতারা বলেন, দাবি আদায়ে যা যা করা দরকার তা জামায়াত ইসলামী করবে। এ সময় দেন নতুন কর্মসূচিরও ঘোষণা। আমাদের আগামী 16ই অক্টোবর 5 দফা দাবি জনগণের সামনে তুলে ধরা জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। অভিন্ন দাবিতে মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতারা মানববন্ধনে বলেন, একটি দলকে ক্ষমতায় নেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। অতীতের নির্বাচন কমিশন করার মতো এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে। দাবি আদায় রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মানব প্রাচীর গড়ে তোলে জামায়াত সহ 7 দলের কর্মী সমর্থকরা। এ সময় তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানান। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এনসিপির শাপলা প্রতীক পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই কথা জানান তিনি। এদিকে শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের কাছে শাপলা চেয়ে তারা একাধিকবার আবেদনও করেছে, তবে শাপলা না দেওয়ার সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। ইসি সচিব জানান 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলা ছাড়া অন্য কোন প্রতীক নেবে তা না জানালে ইসি নিজেদের মতো করে প্রতীক বরাদ্দ দেবে। তিনি আরও জানান নির্বাচন কমিশনের তালিকায় শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন মনে করছে না ইসি। যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবেন। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন শাপলা প্রতীক নিয়েই তারা নির্বাচনে যাবেন। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি বলেন আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। আইনগত ওই ভিত্তিটা আসে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনকালে আহতদের চিকিৎসা দিতে বাধা দিয়েছিল আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব ও ছাত্রলীগ। আজ সাক্ষীদের এমন জবানবন্দি তুলে ধরে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে তৃতীয় দিনের যুক্তিতর্কে 5টি অভিযোগ তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। এ সময় 54 আসামির দেয়া জবানবন্দির উপর ভিত্তি করে যুক্তিতর্কে 5টি অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট সহ নানা দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়। প্রসিকিউশন জানায় জুলাই যোদ্ধাদের হত্যা ও আহত করেই ক্ষান্ত হয়নি ফ্যাসিস্ট সরকার। গুলিবিদ্ধ গুরুতর আহতরা যখন জীবন বাঁচাতে হাসপাতালে যান তখন তাদের চিকিৎসা নিতেও পদে পদে বাধা দেয়া হয়। হাসপাতালে সরকার সমর্থিত সাচিপের কতিপয় ডাক্তার আমাদেরকে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে এবং বলে এরা সন্ত্রাসী, এদের চিকিৎসা দেয়া যাবে না। গুলিবিদ্ধ আহতের চিকিৎসায় বাধা প্রদানের উদ্দেশ্যে চিকিৎসা প্রদানরত আমাদের মধ্যকার 5 জন ডাক্তারকে 25 জুলাই অন্যত্র বদলি করা হয়। যুক্তিতর্কে উঠে আসে কারা শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারে উৎসাহ দিয়েছিলেন। ফজলানুর তাপস, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করতেন। এদিন 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। আর কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে আগামী 23 অক্টোবর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দরপত্র ছাড়াই 15,000 মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 173 কোটি টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে 115 টাকা 58 পয়সা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে 15,000 টন আখের সাদা চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে কেনা হবে এসব চিনি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।